আমরা তো জানি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হলো 3টে স্তম্ভ, তাই না? নির্বাহী, আইনসভা আর বিচার বিভাগ। কিন্তু এই স্তম্ভগুলো যদি একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তো পুরো কাঠামোর ভারসাম্যই নষ্ট হয়ে যায়। একদম। আমাদের আজকের আলোচনার উৎস হল আইন মন্ত্রণালয়ের প্রকাশিত একটি কার্যবিবরণী। এটাকে বলা যায় বিচার বিভাগের সেই ভারসাম্য পুনরুদ্ধারের একটা রোডম্যাপ। ঠিক তাই। আজকে আমরা বোঝার চেষ্টা করব এই রোডম্যাপ বিচার বিভাগকে কতটা স্বাবলম্বী করার স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথটা কতটা পরিষ্কার। দেখুন, এখানে মূল বিষয় কিন্তু শুধু কয়েকটি আইন বা অধ্যাদেশ পরিবর্তন নয়। আচ্ছা। এর গভীরে রয়েছে ক্ষমতার পৃথকীকরণের মতো একটা সাংবিধানিক ধারণার বাস্তব প্রয়োগ। এতদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে ধূসর এলাকাগুলো ছিল, যেমন ধরুন বিচারক নিয়োগ বা আদালতের আর্থিক ব্যবস্থাপনা, এই কার্যবিবরণী সেই সব জায়গায় স্পষ্ট একটা সীমারেখা টেনে দেওয়ার কথা বলছে। বিচার বিভাগের ক্ষেত্রে সেটা হলেন বিচারকরা। তাদের নিয়োগ প্রক্রিয়াটাই যদি স্বচ্ছ না হয়, তাহলে তো শুরুতেই গলদ থেকে যায়। ঠিক। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তো দীর্ঘদিন ধরে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক ছিল। নতুন ব্যবস্থায় এই সবচেয়ে সংবেদনশীল জায়গাটিতে কি পরিবর্তন আনা হয়েছে? আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। এতদিন ধরে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে বিচারক নিয়োগের রাজনৈতিক বিবেচনার সুযোগ থেকে যায়। কারণ পুরো প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ। হ্যাঁ, অস্বচ্ছ এবং কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাধা ছিল না। এই অস্বচ্ছতার দেয়াল ভাঙার একটা বড় প্রচেষ্টা হল নতুন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। এর অধীনে একটি স্বতন্ত্র জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। জুডিশিয়াল কাউন্সিল, এই ধারণাটা একটু ভেঙে বললে ভালো হয়। এর কাজটা ঠিক কি? আসলে এর মূল ভাবনাটা হল নিয়োগের ক্ষমতা কোনো একক ব্যক্তি বা বিভাগের হাতে না রেখে একটা প্রাতিষ্ঠানিক কমিটির হাতে দেওয়া। আচ্ছা। এই কাউন্সিলের প্রধান কাজ হবে মেধা, যোগ্যতা, সততা এবং অভিজ্ঞতার মতো নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিচারপতি নিয়োগের জন্য নাম সুপারিশ করা। তার মানে কে বিচারক হবেন সেই সিদ্ধান্তটি এখন আর খামখেয়ালি বা ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করবে না। করবে না। প্রতিটি সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট যুক্তি ও মূল্যায়ন লিপিবদ্ধ থাকবে। স্বচ্ছতা আনার মূল কৌশলই তো এটা। তার মানে প্রক্রিয়াটাকে একটা সিস্টেমের অধীন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কাগজে কলমে তো অনেক ভালো ব্যবস্থার কথা বলা হয়। বাস্তবে এর প্রয়োগ কি আমরা দেখতে পাচ্ছি? এই নতুন কাউন্সিল কি এরই মতোই কাজ শুরু করেছে? হ্যাঁ, এখানে এই বিষয়টির গুরুত্ব। এটা শুধু একটা পরিকল্পনা নয়। তার মানে কার্যবিবরণীতে স্পষ্ট উল্লেখ করা আছে যে এই নতুন পদ্ধতির অধীনেই সাচিবিক সহায়তা দিয়ে আপিল বিভাগে ৫ জন এবং হাইকোর্ট বিভাগে ৪৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে এর প্রয়োগ পুরোদমে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রমাণ করে যে বিচারক নিয়োগে অন্য কোনো প্রভাব কমানোর একটা আন্তরিক চেষ্টা চলছে। আচ্ছা, তাহলে বিচারক নিয়োগের প্রবেশদ্বারটা আরও স্বচ্ছ করা হলো। কিন্তু নিয়োগের পর একজন বিচারক কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটা তো নির্ভর করে তার চারপাশের প্রশাসনিক এবং আর্থিক কাঠামোর উপর। ঠিক। মানে নিয়োগ যদি হয় প্রথম ধাপ, তাহলে দ্বিতীয় ধাপ নিশ্চয়ই তাদের কাজের পরিবেশ নিশ্চিত করা। সেই পরিবেশে কি কোনো পরিবর্তন এসছে? অবশ্যই। এবং এটা হয়তো নিয়োগ প্রক্রিয়ার চেয়েও বড় একটা পরিবর্তন। তাই নাকি? হ্যাঁ, একজন বিচারক রায় দেওয়ার সময় কতটা নির্ভীক থাকবেন তা অনেকটাই নির্ভর করে তার বদলি, পদোন্নতি বা আদালতের বাজেট কার হাতে, এই বিষয়গুলোর ওপর। এখানেই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কি সেটা? পূর্ণ স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। স্বতন্ত্র সচিবালয়? এর মানে কি বিচার বিভাগ এখন তাদের প্রশাসনিক কাজের জন্য আর আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল থাকবে না? একদম। সাংবিধানিকভাবে ক্ষমতার যে পৃথকীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্সের কথা বলা হয়, এটা তারই একটা বাস্তব রূপ। আচ্ছা। এতদিন অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি বা পদোন্নতির মতো বিষয়গুলো আইন মন্ত্রণালয়ের অধীনে থাকায় বিচার বিভাগের স্বাধীনতায় একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। এই সচিবালয় সেই ধূসর এলাকা দূর করে বিচার বিভাগকে তার সাংবিধানিক অধিকারে পূর্ণ কর্তৃত্ব দিচ্ছে। এর দুটো প্রধান ক্ষমতা হল: কি? ১. অধস্তন আদালতের উপর পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ, আর ২. নিজস্ব আর্থিক ব্যবস্থাপনার স্বাধীনতা।
আর্থিক স্বাধীনতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি এখন আদালতের বাজেট বা অন্যান্য খরচের জন্য তাদের আর নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে থাকতে হবে না? তত্ত্বগতভাবে অনেকটাই না, অবশ্যই বাজেটটি জাতীয় সংসদ থেকে আসবে, কিন্তু সেই বাজেট কিভাবে খরচ হবে? হ্যাঁ, কোন খাতে কত বরাদ্দ হবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা এখন বিচার বিভাগের হাতেই থাকবে। এটা বিচার বিভাগকে নিজের পায়ে দাঁড়াতে অনেক সাহায্য করবে। এই প্রশাসনিক স্বাধীনতার সূত্র ধরেই আরেকটা বিষয়ে আসি। হ্যাঁ, আমরা প্রায়ই শুনি যে বিচারকের অভাবে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, মামলার জট বাড়ছে। ঠিক। নতুন বিচারকের পদ সৃষ্টি করার প্রক্রিয়াটা তো আগে বেশ জটিল ছিল, তাই না? জটিল বললে কম বলা হবে। এটা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং বহুস্তরীয় একটা প্রক্রিয়া। ওহ, নতুন বিচারকের পদ তৈরির জন্য সুপ্রিম কোর্টের প্রস্তাবনাকে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দফতরের অনুমোদন নিতে হতো। এই দীর্ঘ আমলাতান্ত্রিক যাত্রাপথে প্রায়ই অনেক দেরি হয়ে যেত। ফলে যখন বিচারকের তীব্র সংকট, তখনও চাইলেই দ্রুত নতুন পদ তৈরি করা যেত না? যেত না, একদমই যেত না। আর এখন সেই ব্যবস্থায় কি বদল এসেছে? এখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে একটি বিশেষ কমিটি নতুন বিচারিক পদ সৃজনের ক্ষমতা পেয়েছে। তার মানে এর মানে হল, যখনই সুপ্রিম কোর্ট মনে করবে মামলার চাপ সামলাতে আরও বিচারক প্রয়োজন, তারা নিজেরাই সেই পদ তৈরি করার প্রক্রিয়া শুরু করতে পারবে। এতে দীর্ঘসূত্রিতা ব্যাপকভাবে কমে আসবে বলে আশা করা যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, শুধু সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা দিলেই কি দীর্ঘসূত্রিত আর রাতারাতি কমে যাবে? আমাদের আমলাতান্ত্রিক ব্যবস্থায় অর্থ মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কি সত্যি পদ সৃষ্টি আর বেতন ভাতার ব্যবস্থা করা সম্ভব হবে? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। নাকি এখানেও কোনো জটিলতার সুযোগ থেকে যাচ্ছে? দেখুন, এটা ঠিক যে একেবারে কোনো সমন্বয় ছাড়া এটা সম্ভব হবে না, কারণ বেতন ভাতার বিষয়টি এখনও অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারে। কিন্তু মূল পরিবর্তনটা ঘটেছে কর্তৃত্বের জায়গায়। আগে যেখানে বিচার বিভাগকে কেবল আবেদনকারী বা প্রস্তাবক হিসেবে থাকতে হতো, এখন তারা সিদ্ধান্ত গ্রহণকারী। আচ্ছা, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ পদ সৃষ্টির উদ্যোগ এবং চূড়ান্ত অনুমোদন দেওয়ার ক্ষমতা এখন বিচার বিভাগের হাতে। এতে আমলাতান্ত্রিক জটিলতা যে পুরোপুরি দূর হয়ে যাবে তা নয়, তবে প্রক্রিয়াটি নিঃসন্দেহে অনেক গতিশীল হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দুটা সরে এসেছে। এর সাথে কি বিচারকদের কেরিয়ার, যেমন তাদের পদোন্নতি বিষয়েও কোনো নতুন নিয়ম করা হয়েছে? কারণ একজন বিচারকের মনোবল তো এর ওপরও অনেক নির্ভর করে। হ্যাঁ, অবশ্যই। একটা সুরক্ষিত কেরিয়ার পাথ যে কোনো পেশার জন্যই জরুরি। ঠিক। কার্যবিবরণীতে বলা হয়েছে, বিচারকদের পদোন্নতি যেন সময়মতো এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয় তা নিশ্চিত করার জন্য একটি সুনির্দিষ্ট পদোন্নতি বিধিমালাও প্রণয়ন করা হয়েছে। আচ্ছা। যখন বিচারকরা জানবেন যে তাদের কাজের মূল্যায়ন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে এবং তাদের কেরিয়ারের পথ পরিষ্কার, তখন স্বাভাবিকভাবেই তাদের কাজের মান ও নিষ্ঠা বাড়বে। বেশ, তাহলে নিয়োগ এবং প্রশাসন, এই দুটো বড় দিক নিয়ে আমরা কথা বললাম। এর বাইরেও তো বিচার ব্যবস্থাকে আরও কার্যকর আর সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করার জন্য কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে কোনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য? অবশ্যই। দুটো বড় পরিবর্তনের কথা এখানে বলতেই হবে। প্রথমটি হল দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথকীকরণ। এটা শুনতে সাধারণ মনে হলেও এর প্রভাব নিশ্চয়ই অনেক। অনেক। এতদিন ধরে একজন বিচারককেই দেওয়ানি, মানে জমিজমা বা চুক্তি সংক্রান্ত মামলা, এবং ফৌজদারি, অর্থাৎ চুরি, ডাকাতি বা খুনের মতো অপরাধের মামলা, দুই ধরনের মামলাই দেখতে হতো। এর ফলে সমস্যাটা ঠিক কোথায় হতো? আমি একজন অবসরপ্রাপ্ত বিচারকের সাথে কথা বলছিলাম। তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন। কি রকম? বলছিলেন, তিনি যখন একটা জটিল জমিজমার দলিলের বিশ্লেষণ নিয়ে গভীরভাবে ভাবছেন, ঠিক তখনই তার সামনে একটা খুনের আসামির জামিনের জরুরি শুনানি চলে আসত। ওহ, এটা তো মনোযোগে বিশাল একটা ব্যাঘাত ঘটায়। মারাত্মক বিচ্যুতি, এবং তা উভয় মামলার মানকেই প্রভাবিত করত। এখন এই পৃথকীকরণের ফলে বিচারকরা নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। যিনি শুধু দেওয়ানি মামলা দেখবেন, তিনি সেই আইনের খুঁটিনাটি বিষয়ে আরও পারদর্শী হবেন। বিচারিক কাজে গভীরতা আসবে এবং রায়ও দ্রুত হবে। তার মানে বিশেষায়নের দিকে যাওয়া হচ্ছে। এর সাথে তো আদালতের সংখ্যাও বাড়ানো হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এটা একটা বিশাল পদক্ষেপ।
কার্যবিবরণী অনুযায়ী রেকর্ড সংখ্যক ১৬০৫টি নতুন আদালত তৈরি করা হয়েছে। ১৬০৫টি? হ্যাঁ, আর আদালত তৈরি করা তো একটা দিক, কিন্তু আপনার আগের প্রশ্নের সূত্র ধরে যদি বলি, এই আদালতগুলো চালানোর জন্য যে বিচারক ও কর্মচারী দরকার, তাদের নিয়োগের প্রক্রিয়াটাও কিন্তু নতুন নিয়মগুলোর কারণে আগের চেয়ে সহজ হবে। আচ্ছা, দুটো পরিবর্তন একে অপরের পরিপূরক। একদম। আর দ্বিতীয় উল্লেখযোগ্য পরিবর্তনটি কি? দ্বিতীয় পরিবর্তনটি ছোট, কিন্তু আমার মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ। সেটা হলো আদালতের নাম বদল। নাম বদল? হ্যাঁ, আগে নিম্ন আদালতে সহকারী জজ আদালত বা সিনিয়র সহকারী জজ আদালতেই নামগুলো প্রচলিত ছিল। এখন ভাবুন, একজন সাধারণ গ্রামের মানুষ যখন শোনেন তিনি সহকারী জজের আদালতে যাচ্ছেন, তখন তার মনে আদালতের ক্ষমতা বা এখতিয়ার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হতে পারে। ঠিক তাই, সহকারী শব্দটি পদের গুরুত্বকে কিছুটা হলেও কমিয়ে দেয়। ঠিক, নামের একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো আছেই। এতে আদালতের গুরুত্ব সাধারণ মানুষের কাছে কম মনে হতে পারে। ঠিক ধরেছেন। তাই আইন সংশোধন করে এই নামগুলো বদলে যথাক্রমে সিভিল জজ আদালত ও সিনিয়র সিভিল জজ আদালত করা হয়েছে। এই পরিবর্তনটা ছোট মনে হলেও এটি আদালতের এখতিয়ারকে সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট করে তোলে এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা ও সম্মান বাড়াতে সাহায্য করে। এটা বিচার ব্যবস্থাকে আরও বেশি জনবান্ধব করার একটা চেষ্টা আর কি। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, যা দাঁড়ালো তা হলো ১. বিচারক নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে। ২. বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র সচিবালয়, যার নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্ষমতার পৃথকীকরণকে বাস্তব রূপ দেবে। এবং ৩. কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়াই নতুন বিচারকের পদ তৈরির ক্ষমতা, যা মামলা জট কমাতে সরাসরি ভূমিকা রাখবে। একদম তাই। এই পরিবর্তনগুলো শুধু বিচ্ছিন্ন কিছু নিয়মকানুন নয়, এগুলো একসাথে বিচার ব্যবস্থাকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করে একটি সত্যিকারের স্বাধীন স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করার একটি সমন্বিত প্রয়াস। এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। অবশ্যই, যা একটি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অপরিহার্য। কারণ যখন বিচার বিভাগ স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারে, তখনই কেবল আইনের শাসন প্রতিষ্ঠা পায় এবং সাধারণ নাগরিকরা ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশ্বস্ত হন। এই সংস্কারগুলো নিঃসন্দেহে কাগজে কলমে বিচার বিভাগকে শক্তিশালী করার এক দারুণ রূপরেখা দিয়েছে। তবে আমরা জানি, পরিবর্তনের পথটা কখনোই মসৃণ হয় না। না, হয় না। এখন আমাদের সামনে বড় প্রশ্নটি রেখে যাওয়া যায়, বাস্তবে এই নতুন ক্ষমতা ও স্বাধীনতা কিভাবে প্রয়োগ করা হবে? প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি, পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসা এবং আমলাতান্ত্রিক সহযোগিতার মতো চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে? আগামী দিনগুলোতে এর সাফল্যের আসল মাপকাঠি হয়তো সেটাই হবে।